আচ্ছা ভাবুন তো, যে রাজনৈতিক দলটা গত এক দশকের বেশি সময় ধরে বাংলার বুকে কার্যত একচ্ছত্র রাজত্ব করেছে, যাদের প্রতাপের কাছে বিরোধীরা একসময় দাঁড়াতেই পারতো না, আজ সেই তৃণমূল কংগ্রেসের অন্দরে কিসের এত ভয়? 2026-এর বিধানসভা নির্বাচনের পর কি সত্যিই বাংলার বুক থেকে মুছে যেতে বসেছে ঘাসফুল শিবির? প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কোণঠাসা হয়ে পড়ছেন, যেভাবে দলের হেভিওয়েট নেতারা ইস্তফা দিচ্ছেন, আর এমএলএ এমপিরা নিজেদের পিঠ বাঁচাতে দল ছাড়বার জন্য লাইন লাগিয়ে রয়েছেন, তাতে বাংলার রাজনীতিতে আজ একটাই প্রশ্ন: তৃণমূলের ভবিষ্যৎ কি সত্যি অন্ধকার? আজ কোনো আবেগের কথা হবে না, কোনো অন্ধ সমর্থন বা বিরোধিতাও নয়। আজ আমরা একদম কাটাছেঁড়া বিশ্লেষণ করব। আজকে আপনাদের সামনে তুলে ধরব এমন 5টি বিস্ফোরক কারণ যা প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভারতের অন্যান্য আঞ্চলিক দলের মতোই ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়ার পথে। ভিডিওটা বড় এবং গভীর, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটা পয়েন্ট একটা বিরাট রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্সের মতো একে অপরের সাথে যুক্ত। প্রথম কারণ হলো বিজেপির অপারেশন লোটাস এবং অ্যাগ্রেসিভ এক্সপেনশন বা দ্য মাস্টার প্ল্যান। অর্থাৎ এই কারণটাই কিন্তু তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির অ্যাগ্রেসিভ পলিটিক্যাল এক্সপেনশন বা আগ্রাসী রাজনৈতিক বিস্তার। অনেকেই বলেন অপারেশন লোটাস নাকি একটা মিথ, কিন্তু সত্যিই কি তাই? আপনারা কি একবারও ভেবে দেখেছেন মহারাষ্ট্রের মতো দুর্ভেদ্য দুর্গে উদ্ধব ঠাকরের মতো নেতার পায়ের তলা থেকে মাটি কিভাবে রাতারাতি সরে গেল? শিবসেনার মতো একটা কট্টরপন্থী দল দু টুকরো হয়ে গেল? মধ্যপ্রদেশের কমলনাথের সরকার কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? আসামের কংগ্রেস ভিত কিভাবে উপড়ে ফেলা হলো? এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা হলো বিজেপির অত্যন্ত নিখুঁত এবং ভয়ঙ্কর একটা স্ট্র্যাটেজি, যাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা যায় লিডার অ্যাকুইজিশন মডেল বা কর্পোরেট স্টাইলের হস্টাইল টেকওভার। আর এই মুহূর্তে দিল্লির তৈরি করা সেই একই ব্লুপ্রিন্টের সবথেকে বড় টার্গেট হলো বাংলা। বিজেপির শীর্ষ নেতৃত্ব খুব ভালো করেই জানে তৃণমূল কংগ্রেসের মতো একটা বিশাল বটগাছের মতো আঞ্চলিক দলকে বাইরে থেকে আঘাত করা বা ভাঙা বিভৎস কঠিন। তাই তাদের স্ট্র্যাটেজি হলো শিকড়ে বিষ ঢালা, আর এই কাজটা তারা করেছে 3টি ধাপে। প্রথম ধাপ কি? অক্সিজেন লাইন কাটা, অর্থাৎ কাটিং দ্য ফান্ডিং লাইন। একটা রাজনৈতিক দল চলে কিসের জোরে? অর্থের জোরে। বুথ ম্যানেজমেন্ট, প্রচার, কর্মী ধরে রাখা, সব কিছুর জন্য ফান্ডিং লাগে। ইডি এবং সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি সরকার সবার আগে তৃণমূলের সেই কালো টাকার উৎস এবং ফান্ডিং লাইনগুলোকে টার্গেট করেছে। যাদের কাছে টাকা ছিল তারা আজ জেলে নয়তো নজরদারিতে। দ্বিতীয় ধাপ হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, অর্থাৎ এমন একটা আবহাওয়া তৈরি করা যেখানে তৃণমূলের নিচুতলার কর্মী থেকে শুরু করে মাঝারি স্তরের নেতারা ভাবতে বাধ্য হচ্ছেন যে এই দলের তো আর ভবিষ্যৎ নেই, এবার নিজের পিঠ বাঁচাতে হবে। তৃতীয় ধাপ হলো হেভিওয়েট নেতাদের টার্গেট করা, ঠিক যেমন মহারাষ্ট্রের একনাথ শিন্ডে বা মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তৃণমূলের সেই সব প্রভাবশালী নেতাদের টার্গেট করা হচ্ছে, যাদের নিজস্ব বিশাল জনসমর্থন আছে। আবার কিছু কিছু নেতাও রয়েছেন যারা দলের বর্তমান শীর্ষ নেতৃত্বের, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির, তাদের ওপরে চরম অসন্তুষ্ট। সেই সমস্ত নেতা এবং একদিকে ইডি সিবিআই এর খাড়া, অন্যদিকে বিজেপিতে সুরক্ষিত ভবিষ্যতের প্রলোভন। এই যে ক্যারট এবং স্টিক বা ভয় ও প্রলোভনের নীতির সামনে তৃণমূলের নেতারা কার্যত অসহায় হয়ে পড়েছেন। ভাবুন একবার, দলের ভেতরে যখন অবিশ্বাস এমন এক পর্যায়ে চলে যায় যে পাশের চেয়ারে বসা এমএলএ বা মন্ত্রী কাল সকালে বিজেপির অফিসে গিয়ে পদ্ম তারকা ধরবেন কিনা তা নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চিত হতে পারেন না, তখন সেই দলের ভিত কতটা নড়বড়ে? দিল্লি ঠিক এই ফাটলটার জন্যই অপেক্ষা করছিল, আর এখন সেই ফাটলে তারা শাবল ঢোকাতে শুরু করেছে। এবার আপনারা বলুন, আপনাদের রাজনৈতিক হিসেব কি বলছে? মহারাষ্ট্রের মতো বাংলাতেও কি এই অপারেশন লোটাস পুরোপুরি সফল হবে? তৃণমূলের অন্দর থেকে কি খুব তাড়াতাড়ি কোনো একনাথ শিন্ডে বেরিয়ে আসতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের পলিটিক্যাল রিডিং অনেক সময় বড় বড় বিশ্লেষকদেরও হার মানায়। চ্যাপ্টার 2, রাজপ্রাসাদের যুদ্ধ, কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিট। অর্থাৎ বাইরে থেকে দেখলে মনে হয় মহাসমুদ্র শান্ত, সব ঠিক আছে, কিন্তু তৃণমূলের অন্দরে যখন জ্বলছে ভয়ঙ্কর এক তুষের আগুন, যা ভেতরে ভেতরে পুরো দলটাকেই ছাই করে দিচ্ছে। দ্বিতীয় সব থেকে বড় কারণ হলো দলের চরম সাংগঠনিক পক্ষাঘাত এবং শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ অনাস্থা। পলিটিক্যাল থ্রিলারের পরিভাষায় একে বলা হয় পাওয়ার স্ট্রাগল ফর সাকসেশন বা ক্ষমতার উত্তরাধিকারের লড়াই। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুর আক্রমণ ঠেকানো যায়, কিন্তু ঘরের ভেতরের বিভীষণকে আটকানো কিন্তু অসম্ভব। তৃণমূলের অবস্থা ঠিক
ঠিক এখন তাই দল এখন আর একটা একক শক্তি হিসেবে কাজ করছে না। এখন দলে দুটো স্পষ্ট শিবিরে ভাগ হয়ে গেছে, কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিট। একদিকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওল্ড গার্ড বা পুরনো বিশ্বস্ত সেনাপতিরা, যারা আবেগ, রাস্তার লড়াই আর মমতার ব্যক্তিগত ক্যারিশমার ওপর ভর করে দলটাকে খাড়া করেছিলেন। আর অন্যদিকে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিউটন বা কর্পোরেট স্টাইলের টেক স্যাভি তরুণ ব্রিগেড, যারা ডেটা আইপ্যাক এর সমীক্ষা আর আধুনিক কর্পোরেট ম্যানেজমেন্ট নিয়ে দল চালাতে চায়। এই দুই শিবিরের ইগোরো লড়াই আজ কোন পর্যায়ে পৌঁছেছে জানেন? জেলা স্তরের বা বুথ স্তরের একজন সাধারণ তৃণমূল কর্মীর অবস্থানটা একবার ভাবুন। সে কার নির্দেশে মানবে? কালীঘাট থেকে এক নির্দেশ আসছে আর ক্যামাক স্ট্রিট থেকে সেটাকে কাউন্টার করে অন্য ফরমান জারি হচ্ছে। যদি সে অভিষেকের দিকে যায় তবে মমতার পুরনো দাদারা তাকে ব্লক করে দিচ্ছে, আর যদি সে পুরনো দাদাদের কথা মতো চলে তবে তাকে ব্যাকডেটেড বা অকেজো তকমা দিয়ে দল থেকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জি যখনই দলে শৃঙ্খলা আনতে এক ব্যক্তি এক পথ নীতি চালু করতে চাইলেন, তখন পুরনো সিনিয়র নেতারা বিদ্রোহের সাথে সুর তুললেন, কারণ তারা ক্ষমতা ছাড়তে নারাজ। ফলাফল কি হলো? দলের চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে। তার ফলে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে এই ফাটলটা এখন একটা চওড়া গিরিখাতে পরিণত হয়েছে। দলের মাঝারি ও বড় নেতারা এখন খুব ভালো কাজ করে বুঝতে পারছেন যে দলের এই অভ্যন্তরীণ লড়াইয়ের সুযোগ নিয়ে বিজেপি তাদের ওপর তীব্র চাপ তৈরি করেছে নিজেদের পথ আর পিঠ বাঁচাতে। তাই প্রতিদিন সাংগঠনিক নেতারা পদত্যাগ করছেন, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, কিংবা গোপনে বিরোধীদের সঙ্গে সেটিংও করে ফেলছেন। যখন একটা যুদ্ধজাহাজের ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারদের মধ্যেই সাবোটেজ চলে, তখন সেই জাহাজকে ডোবাতে শত্রুপক্ষের আর কোনো মিসাইল লাগে না, সে নিজের ওজনেই ডুবে যায়। তৃণমূল আজ ঠিক সেই ডুবন্ত জাহাজের মতো। আপনাদের কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার এই পুরনো ক্যারিশমা দিয়ে অভিষেকের এই কর্পোরেট লবি এবং ওল্ড গার্ডের লড়াই থামিয়ে দলকে এক রাখতে, নাকি এই অভ্যন্তরীণ কলহলই তৃণমূলের কফিনে শেষ পেরেকটা পুঁততে চলেছে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। চ্যাপ্টার 3 হলো ভোট ব্যাংকের সুনামি এবং আরএসএসের এক নীরব মরণ কামড়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা আরএসএসের এক ভয়ঙ্কর সাইলেন্ট সুনামি। রাজনীতিতে একটা কথা আছে, সিংহাসন তখনই উল্টায় যখন রাজা ভাবেন প্রজা তার পকেটে আছে, আর প্রজা তখন নিঃশব্দে রাজার সমাধি খুঁড়তে শুরু করে। তৃণমূল ঠিক এই অহংকারের বলি হতে চলেছিল। তারা ভেবেছিল লক্ষ্মীর ভাণ্ডার আর ফ্রি রেশন দিতে গিয়ে বাংলার ভোট ব্যাংক আজীবন তাদের গোলাম বানিয়ে রাখবে, কিন্তু মাটির তলার সমীকরণটা রাতারাতি বদলে গেছে। প্রথমে কথা বলা যাক আরএসএসের এই সাইলেন্ট পেনিট্রেশন স্ট্র্যাটেজি নিয়ে। বিজেপি যখন হাই ভোল্টেজ ভাষণ দিচ্ছে, শুভেন্দু অধিকারী যখন ক্যামেরার সামনে হুঙ্কার ছাড়ছেন, তখন আরএসএস কি করছে জানেন? কোনো লাইমলাইট নেই, কোনো মিডিয়া ট্রায়াল নেই। তারা বাংলার একেবারে প্রান্তিক জেলাগুলোতে, জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ, এমনকি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও তাদের শাখার সংখ্যা জ্যামিতিক হারে বাড়িয়ে চলেছে। গ্রাম স্তরের মনস্তাত্ত্বিক দখল। তারা শুধু লাঠি খেলানো শেখাচ্ছে না, তারা সেখানে স্কুল খুলছে, দাবত্য চিকিৎসা কেন্দ্র চালাচ্ছে, সংস্কৃতি চর্চার নাম করে এমন এক নীরব সনাতনী ভোট ব্যাংক তৈরি করছে, যার ফলে কেউ কোনোদিন তৃণমূলের মিছিলে গেলেও বুথের ভেতরে গিয়ে পদ্মফুলে ঠিক বোতাম টিপছে। তারা বাংলার হিন্দু সমাজকে জাতপাতের ঊর্ধ্বে উঠে এমনভাবে একত্রিত করেছে, যা তৃণমূলের তথাকথিত সেকুলার এবং তুষ্টিকরণের রাজনীতি একেবারেই টের পায়নি। কিন্তু থ্রিলারটা এখানেই শেষ নয়। আসল মোচড় বা টুইস্টটা এসেছে অন্য জায়গায়। তৃণমূলের যে 30% নিরেট সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল, যা তাদের জয়ের সবথেকে বড় ইন্স্যুরেন্স পলিসি, তাতে এক মারাত্মক ফাটল ধরেছে। কেন জানেন কি? কারণ বাংলার সাধারণ সংখ্যালঘু মানুষ এখন বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস তাদের শিক্ষা, চাকরি বা প্রকৃত উন্নয়ন দেয়নি। তাদের ব্যবহার করেছে বা তাদের ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটা ভোট ব্যাংক হিসেবে। তার ওপর নিচুতলার তৃণমূল নেতাদের জুলুমবাজি, সিন্ডিকেট রাজ আর তোলাবাজি সব থেকে বেশি শোষণ করেছে এই দরিদ্র সংখ্যালঘু এলাকাগুলোকেই। ফলে সেই ভোট ব্যাংক আর আজ তৃণমূলের পকেটে বন্দী নেই। তারা আইএসএফ, কংগ্রেস, বাম জোট কিংবা অন্যান্য বিকল্পের দিকে ঝুঁকে পড়েছে। অঙ্কটা খুব সোজা আর নির্মম। একদিকে সংখ্যাগরিষ্ঠ সনাতনী ভোট আরএসএস এর মরণ কামড় এক কাট্টা হয়ে তৃণমূলের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে সংখ্যালঘু ভোটেও ভাগ বসাচ্ছে অন্য শক্তিরা। যখন একটা রাজনৈতিক দলের দুই ডানাই এভাবে কেটে ফেলা হয়, তখন কি সেই দল আর আকাশে উঠতে পারে? পায়ের তলার মাটি যখন সরে গেছে, তখন
2026-এর পর তৃণমূলের এই তাসের ঘর ভেঙে পড়তে আর কতক্ষণ? আপনার কি মনে হয় আরএসএসের এই নীরব কাজ কি সত্যি বাংলার রাজনীতিকে চিরতরে বদলে দিল, নাকি তৃণমূল এখনও কোনো নতুন তাস খেলে আবার এই ভোট ব্যাংক জোড়া লাগাতে পারবে? আপনার ক্ষুরধার বিশ্লেষণ কমেন্ট অবশ্যই জানাবেন। চ্যাপ্টার 4 হলো পাহাড় প্রমাণ দুর্নীতি ও ইডি সিবিআই এর আতঙ্ক। এবার আসছি সেই পয়েন্টে যা বাংলার মানুষকে সবথেকে বেশি রাগিয়েছে, পাহাড় প্রমাণ দুর্নীতি। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে রেশন, কয়লা থেকে মিউনিসিপ্যালিটি, কোথায় দুর্নীতি হয়নি? কেন্দ্রের কাছে এখন দুর্নীতির এত প্রমাণ জমা হয়ে আছে যে তৃণমূলের ছোট বড় নেতা থেকে শুরু করে মন্ত্রী, এমএলএ, এমনকি শীর্ষ নেতৃত্ব সবসময় আতঙ্কে ভুগছেন। একটু ট্যাঁফু করলেই সিবিআই, ইডি হাজির। এই ভয়ে দলের অনেক নেতা আজ হয় জেলে যাওয়ার ভয়ে কাঁপছেন, নয়তো বাঁচার জন্য দল ছাড়ার রাস্তা খুঁজছেন। যখন অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব বা জয়ললিতার মতো নেতাদের জেলে যেতে হয়েছিল, তখন বাংলার দুর্নীতিগ্রস্ত নেতাদের ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। পঞ্চম ও সবথেকে বড় কারণ হলো শুভেন্দু অধিকারীর প্রবল রাজনৈতিক অবস্থান। তৃণমূলের বুক চিরে বেরিয়ে আসা এই নেতাই আজ তৃণমূলের সবথেকে বড় জম হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে কোথায় কি দুর্বলতা আছে তা শুভেন্দুর থেকে ভালো কেউ জানে না। বিরোধী দলনেতা হিসেবে তিনি যেভাবে রাস্তায় নেমে বিধানসভায় এবং আইনি লড়াইয়ে তৃণমূলকে প্রতিদিন রক্তাক্ত করেছেন, তার কোনো উত্তর তৃণমূলের কাছে নেই। শুভেন্দুর এই আগ্রাসী রাজনীতি এবং দিল্লির পুরনো সমর্থন তৃণমূলকে একেবারেই কোণঠাসা অবস্থায় ঠেলে দিয়ে গেছে, যেখান থেকে ফিরে আসা কার্যত অসম্ভব। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? বিজেপির আগ্রাসী বিস্তার, দলের ভেতরের গৃহযুদ্ধ, ভোট ব্যাংকের পতন, পাহাড় প্রমাণ দুর্নীতি এবং ইডি সিবিআই এর ফাঁস। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই খাদের কিনারা থেকে দলকে আবার টেনে তুলতে, নাকি ভারতের অন্য 10টা আঞ্চলিক দলের মতো সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসও বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে একসময় মুছে যাবে? অঙ্ক কিন্তু বলছে ঘাসফুলের শিকড় আলগা হয়ে গেছে, আর ঝড় কিন্তু খুব সামনেই। আপনাদের কি মনে হয় তৃণমূলের এই পতন কি নিশ্চিত, নাকি রাজনীতিতে কোনো মিরাকেল হতেই পারে? আপনাদের সুনিশ্চিত মতামত কমেন্ট বক্সে ঝড় তুলুন। আমার বিশ্লেষণটা যদি লজিক্যাল এবং বাস্তবসম্মত মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই সত্যিটা সবার সামনে তুলে ধরতে ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক সত্যির সঙ্গে। ততক্ষণ চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।